বন্ধুরা, আজকে মমতা ব্যানার্জিকে বুক ফাটা হাহাকার করতে দেখে বিশ্বাস করুন, সত্যি বলছি, চোখে জল চলে এসেছিল। তবে সেটা আনন্দে। ওই ওর দলেরই হোদল কুতকুত অনুব্রত মণ্ডলের ভাষায় বলতে ইচ্ছে করছিল যে, আহা গো সোনা, খুব কষ্ট হচ্ছে। গত 15 বছর ধরে বাছা তুমি গোটা বাংলার মানুষকে যে অন্যায় করেছো, যে অত্যাচার করেছো, তার প্রত্যেকটা জবাব হবে। এখনই এত বুক চাপড়ে কাঁদলে হবে মমতা ব্যানার্জি? এখন অনেক কিছু তোমার দেখা বাকি আছে। তোমার জীবনের শেষ আশ্রয় হচ্ছে ওই তিহারের জেলে গড়াগড়ি দেওয়া। যদি সেটা হয়, জানবে তুমি বেঁচে গেছো। আর যদি সেটা না হয়, তোমার শেষ আশ্রয় একটাই হবে, সেটা হচ্ছে কালীঘাট মন্দিরের সামনে বাটি হাতে বসে থাকতে হবে। এর বাইরে কোনো থার্ড অপশান নেই। এত অন্যায় করেছো, এত অত্যাচার করেছো, এত সহজে তোমার ছাড় পাওয়া যাবে? বন্ধুরা, আজকে কিন্তু যা হলো, দুদিকে মিশ্র প্রতিক্রিয়া আছে। একটা দিক মেনে নেওয়া যাচ্ছে না, কিন্তু অন্যদিকে যখন দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে নাকানি চোবানি খেয়ে কার্যত মরা কান্না জুড়ে দিয়েছে মমতা ব্যানার্জি, না, বিশ্বাস করুন, গর্বে বুকটা ফুলে উঠছে। নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। আমি আপনাদের প্রিয় বন্ধু শুদ্ধশীল ঘোষ। আজকে অনেকগুলো আপডেট নিয়ে এসেছি, এবং সেখানে প্রথমেই যেটা কথা বলবো, মমতা ব্যানার্জির বুক চাপড়ানো কান্না। তিনি বড় বড় ডায়লগ মেরেছেন। আজকাল তো আর প্রেসকে ফেস করার হিম্মত হয় না, থোঁতা মুখ ভোঁতা করে দেবে একদম। আমাদের ফেস করার কথা তো ছেড়েই দিন। তো সেই জন্য সোশ্যাল মিডিয়ায় বিড়বিড় 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 করে যায় সব সময়। তো সেখানে আজকেও উল্টো পাল্টা বকতে শুরু করেছে। আমি সারা জীবন বেতন নিইনি, আমি সারা জীবন পেনশন নিইনি, আমার বই বিক্রির টাকাই চলেছে, এখন সেখানে বিজেপি রাজনীতি করছে, আমার সেই রয়্যালটির টাকাটুকু আসছে না। তো মমতা বন্দ্যোপাধ্যায় একজন নিখাদ মিথ্যেবাদী, মিথ্যাচার করে 15টা বছর কাটিয়েছে, এখনও সেই মিথ্যাচারের অভ্যাস ছাড়তে পারছে না। মমতার এই বইগুলো ছাপতো মূলত দেজ পাবলিশিং, আর তার সঙ্গে লাস্টের দিকে ওই বি বুকস বলে আর একটা কিছু পাবলিশার ছিল। তো তাদেরকে যখন মিডিয়া কন্ট্যাক্ট করেছে, দেজ পাবলিশিংয়ের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে, দেখুন, আমাদের প্রত্যেক বছর জুন মাসের পরে কোনো একটা সময়ে এই রয়্যালটি সারা বছরের টাকাটা পাঠানো হয়। তো এবছরও সেরকম পাঠিয়ে দেবে, এখানে কোনো রাজনৈতিক প্রভাব কিছু নেই। অন্যদিকে ওই বি বুককেও তরফে যখন যোগাযোগ করা হয়েছে, তারাও বলেছে যে রয়্যালটির টাকা যখন পাঠানো সেরকমই পাঠিয়ে দেওয়া হবে, কোনো রাজনৈতিক প্রভাব কিচ্ছু আসেনি। কিন্তু এবার মমতা ব্যানার্জিকে প্রশ্ন করছি, যদি বুকের পাটা থাকে জবাব দেবেন, যদি হিম্মত থাকে জবাব দেবেন। প্রথম কথা বলুন তো, আপনি তো নাকি কাজ করে ফাটিয়ে দিতেন, আগামী 300 বছরের উন্নয়নের কাজ করে ফেলেছেন। আপনি একদিকে দলের চেয়ারপারসন, একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি সব জানতা বিন্দু পিসি। তো তার মাঝখানে বইগুলো লিখলেন কখন? আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব যে একটা ইনভেস্টিগেশন হোক। মমতা ব্যানার্জির এই বইগুলো, 150টার মতো বই লিখেছে না, এর পিছনে কতখানি ফ্রড আছে, কাদের দিয়ে লেখা, তো ওই বইয়ের পাণ্ডুলিপি কোথায়, মমতার হাতের লেখা কোথায়, প্রত্যেকটা জিনিস খুঁজে বার করার দরকার আছে। এর জন্য একটা তদন্ত কমিশন বসান একটা তদন্ত কমিশন, দেখব কত ধানে কত চাল। আর মমতা ব্যানার্জি, আপনাকে প্রশ্ন করছি, আপনি সরকারি ক্ষমতার অপব্যবহার করে আপনার বইগুলোকে যে সরকারি লাইব্রেরিগুলিতে পাঠাতেন, আপনি সরকারি ক্ষমতাকে অপব্যবহার করে এই ভৃত্য বসুদের দিয়ে আপনাকে পুরস্কার দেওয়া করাতেন, আর তারপর আপনার সেই পুরস্কারপ্রাপ্ত বই, লেখিকার বই হিসেবে সেইগুলোকে এই লাইব্রেরিতে কেনা করাতেন। আমার সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় নয়ছয় করার অধিকার আপনাকে কে দিয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু, এরও একটা তদন্ত কমিশন বসুক। আর 3 নম্বর, মমতা ব্যানার্জি, যদি হিম্মত থাকে, আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি এক কাজ করুন, আপনার যে ছাপানো বইগুলো আছে না, ওই আং বাং চাং কবিতা লেখেন, যেখানে আবরাকা ডাবরা না কী সব লেখেন আপনি, কাগের ঠ্যাং বগের ঠ্যাং, সেই বইগুলো নিয়ে ফুটপাতে বসুন, আসুন কলেজ স্ট্রিটে, আমরাও সেখানে থাকবো। দেখব সাধারণ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কটা মানুষ আপনার ওই কটা বই কেনে। আপনার বইয়ের যা ভাষা, আপনার যা ওই লেখা ছিড়ি আছে, সে কারুর বাড়িতে সেই বই থাকা সম্ভব নয়। আর সেই বইয়ের রয়্যালটি নিয়ে আপনি নাটক করতে এসছেন, কান্নাকাটির নাটক দেখাচ্ছেন এখানে। মমতা ব্যানার্জি, আপনি যে পাপ করেছেন, আপনি যে অন্যায় করেছেন, এখনও অনেক কান্না দেখা বাকি। আজকে আরেকটা জিনিস দেখো, আজকে খুব ভালো লাগলো। ফেরেববাজ ভাইপো অভিষেক ব্যানার্জি, তার ফেরেববাজ পিয়ে সুমিত রায়, তার বাড়িতে চলে গেছে সিআইডি। আপনারা জানেন, ওই শালমনি আর দেবরা, ওই দুটো জায়গাতে এই ফেরেববাজটা অনেক ফেরেববাজি করেছে। এবার সেটা নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে বাঁচার জন্য আপ্রাণ মামলা করে যাচ্ছে, আর আরেকদিকে লুকিয়ে বসে আছে, পালিয়ে যাচ্ছে।
সব হাওয়া ফুস হয়ে গেছে। এত বড় বীর পালোয়ান সুমিত রায়, তো সেই সুমিত রায়ের বাড়িতে বা সিআইডি চলে গেছে, কারণ এই কেসগুলো বা সিআইডির হাতে ট্রান্সফার হয়ে গেছে। আর তার আগেই মহামান্য কলকাতা হাইকোর্টে গিয়েছিল, সেখানে আগাম জামিনের যে দাবি ছিল সেটাকে খারিজ করে দিয়েছে। ফলে ফেরেববাজ ভাইপোর ফেরেববাজ পিয়ে এখন কিন্তু গাড্ডায় পড়ে গেছে। কিন্তু তার থেকেও বড় গাড্ডা যেটা হচ্ছে, যেটা তার দলেরই ঋতব্রত মণ্ডল, বালিশ চ্যাটা যার নাম দিয়েছে অভিষেক ব্যানার্জি, সেই ঋতব্রত বলছে যে এই সুমিত রায়কে ইমিডিয়েটলি খুঁজে বার করা অত্যন্ত দরকার। কেননা তার কাছে যা খবর আছে বা তার দলের মধ্যেই যা ফিসফিসানি আছে, এই সুমিত রায়কে খুব সম্ভবত খুন করে দেওয়া হচ্ছে। ভাবুন একবার, ফেরেববাজ পিসির ফেরেববাজ ভাইপোর কতখানি কুকীর্তি হতে পারে যে তার দলের বিধায়কই এই অভিযোগ তুলছে। কেননা তাদের দাবি হচ্ছে এই সুমিত রায় হচ্ছে অভিষেকের সমস্ত দুর্নীতির গেটওয়ে। এই সুমিত রায়কে ধরতে পারলে অভিষেকের সমস্ত দুর্নীতি অবধি পৌঁছানো যাবে। ওই কালীঘাটের কাকু বলতো না যে আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না, আর কারণটা ছিল এই সুমিত রায়কে দিয়ে অভিষেক সব দুর্নীতিটা করাতো। আমার অভিযোগ নয়, ঋতব্রতরা বলছে। এই অভিষেকের ঘনিষ্ঠ তার চটি চেটে যাদের দিন চলতো, সেই রিজু দত্তরা, কোহিনুর মজুমদাররা বলছে আজকে। তাহলে ভাবুন, আপনার দলে যারা ছিল তারাই যদি আপনার ফেরেববাজ ভাইপো সম্বন্ধে এই কথা বলে, আপনার ভাইপো কতখানি ঠিক ফেরেববাজ। তার থেকেও বড় কথা, ঋতব্রত আরও বড় অভিযোগ তুলেছে যে অভিষেক যেহেতু এমপি, সেই জন্য অভিষেকের কাছে তো ডিপ্লোম্যাট পাসপোর্ট আছে। এই চোখ দেখানোর যে বাহানাটা করছে, সেই বাহানা করে ও দেশের বাইরে চলে যাবে, তারপরে এমন একটা দেশে, ওই যেখানে বিকাশ মিশ্র লুকিয়ে আছে, ভানুয়াতু না কি নাম, সেই রকম একটা দেশে চলে যাবে যেখানকার সঙ্গে ভারতের বন্দি প্রত্যার্পণ চুক্তি নেই, এবং সেইখানে গিয়ে নিজের পাসপোর্টটা সারেন্ডার করে দিয়ে ওই যে দেশ ছেড়ে পালিয়ে গেল, আর আসবে না। ভাবুন, আপনার দলের লোকেরাই আপনার ভাইপো সম্বন্ধে কি উচ্চ ধারণা করে আছে। তো এই ফেরেববাজটাকে কখনো দেশের বাইরে যেতে দেওয়া উচিত, আর সেটা না হলে আপনার তো কান্নাকাটি বাড়বে আরও। এবং সেখানে আর একটা মজার ব্যাপার হয়েছে, এই যে অভিষেক দেশ ছেড়ে পালাবে বলছে, সেই পালাবার উপায় কিন্তু নেই। কলকাতা হাইকোর্টে অভিষেক যখন গিয়েছিল দেশ ছেড়ে পালাবার আবেদন নিয়ে, তখন সেই জায়গায় মহামান্য কলকাতা হাইকোর্ট একটা সুন্দর কথা বলে দিয়েছিল যে ভাইপো, তুমি এক কাজ করো, তোমার পিসি বলতো না এশিয়ার বেস্ট হসপিটাল এসএসকেএম, তোমার দলের যে কথা ফেরেববাজ, চিটিংবাজ, চোর, দুর্নীতিবাজ মাল ছিল, যাদেরকে যখনই সিবিআই ইডি ডাকতো, গিয়ে ওই এসএসকেএম এর উডবান ওয়ার্ডে লুকিয়ে পড়ে থাকতো। তোমার পিসির দয়ায়, মমতা ব্যানার্জির দয়ায় ফেরেববাজি করে ওখানে দিনের পর দিন সাধারণ মানুষের ট্যাক্সের টাকা ধ্বংস করতো, 5 স্টার ফেসিলিটি পেত। এক কাজ করো, সেই এসএসকেএম হসপিটালে চলে যাও, ওখানকার চক্ষু বিভাগের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে তার আন্ডারে তোমার চোখটাকে টেস্ট করাও। তারপর তারা একটা মেডিকেল রিপোর্ট পাঠাক আমাদের কোর্টের কাছে যে ভাই, এই অভিষেক ব্যানার্জির চোখের যা প্রবলেম আছে, গোটা ভারতবর্ষে ট্রিটমেন্ট করা সম্ভব নয়, আমরা তারপর তোমার বিদেশ যাওয়ার ব্যাপারটা ভেবে দেখব। অভিষেকের তখন গেছে হাওয়া শুকিয়ে, যদি সেই জিনিস করে অভিষেক ধরা পড়ে যাবে যে সবটাই ফেরতবাজি হচ্ছে। ওই জন্য হাইকোর্টকে ডজ করে চলে গেছিলো সুপ্রিম কোর্টে, এক থাপ্পড় মেরেছে আইনের দিয়ে, বলেছে যাও যাও কলকাতা হাইকোর্টে ফেরত যাও, সেখানে গিয়ে প্রমাণ করে নিয়ে এসো যে তোমার এই মামলাটা সুপ্রিম কোর্টে শোনার দরকার আছে। এইবার যদি কলকাতা হাইকোর্ট থেকেই সুরাহাটা মিলতে পারতো, যদি এসএসকেএমে গিয়ে বুকের পাটা দেখিয়ে ওই রিপোর্টটা আনতে পারতো যে ভারতবর্ষে এই ট্রিটমেন্ট করা সম্ভব নয়, তাহলে অভিষেককে সুপ্রিম কোর্টে ছুটতে হতো না। এখন সেই কলকাতা হাইকোর্টে যখন ফেরত আসছে, মানে অভিষেকের বাইরে যাওয়ার চান্সটা কম। আর বাইরে যদি না যায়, আজ না হলে কাল কোমরে দড়ি পড়বে। জানি আপনারা অনেকেই এটা নিয়ে বীতশ্রদ্ধ যে বারবারই তো শুনছি কোমরে দড়ি পড়ছেটা কবে। যে পরিমাণ ফেরেববাজি, চিটিংবাজি করেছে, যেতে আজকে না হলে কালকে হবেই। পাপ কারুর বাপকে ছাড়ে না। আর সেই জায়গাটায় আরও বেশি করে প্রমাণ হচ্ছে যখন এই পাথর পাচার কাণ্ডে ওই মোহাম্মদ নাজিবুদ্দিন না কি নাম, টুলুমণ্ডল বলে সবাই চালাচ্ছে, সেই মালটার কাছ থেকে একটা ডায়েরি পাওয়া গেছে। সেখানে কাকে কতটা ভাগ দিয়েছে সব কিছু লেখা আছে। অর্থাৎ কয়লা কেলেঙ্কারিতে যেরকম লাল ডায়েরি ছিল, এবার পাথর কেলেঙ্কারিতেও সেই রকম একটা ডায়েরি চলে এসছে। তো সেই ডায়েরি 75-25 ভাগ আলটিমেট কার কাছে গেছে? এই যে পুলিশকে দিয়ে গ্রিন করিডর করে অ্যাম্বুলেন্সের পর অ্যাম্বুলেন্স দিয়ে গাড়ির টাকা পাঠানো হতো কার কাছে? মমতা ব্যানার্জি। এই যে পুলিশকে মিসইউজ করা হতো, পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে মিসইউজ করা হতো। আর তারপর তো আরও মারাত্মক অভিযোগ উঠেছে। এই কেসে অভিযোগ উঠছে যে যখন ঠিকাদাররা এই দুর্নীতির সঙ্গে যুক্ত হতে চাইছিল না, তোলাবাজ ভাইপোকে পয়সা দিতে চাইছিল না, তখন ক্যামাক স্ট্রিটের অফিসে ডেকে নিয়ে গিয়ে ওই সুমিত রায় ফেরেববাজ পিএ, সে নাকি এদেরকে চমকানি দিত যে ভাই এইসব যদি বেশি বাড়াবাড়ি করো তুলিয়ে দেবো, চুপচাপ দুর্নীতির টাকা পৌঁছে দাও। কি পরিমাণ ফেরেববাজি এরা করেছে একবার চিন্তা করুন।
আর তারা আজকে বুক চাপড়ে কাঁদবে, সেটা দেখে মুখ থেকে হাসি ফুটবে না তো কি ফুটবে বলুন তো? তবে আর একটা ব্যাপারও আছে এখানে, সেটা হচ্ছে আমাকে আজকে দিনের যদি সব থেকে বেশি খুশি দিয়ে থাকে এই খবরটা। মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এটা পশ্চিমবঙ্গ, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি আছে সেইখানে ওই জোর করে ঢাকার জিনিস চাপিয়ে দেওয়া হবে না। তুষ্টিকরণ করতে গিয়ে পুরো সিস্টেমটার ইসলামীকরণ করা হবে না। রামধনুই থাকবে, তাতে দুধেল গায়েরা খচে যাবে বলে রংধনু করে দেওয়া হবে। বাবা শিখবো না আব্বা শিখবো, কাকা শিখবো না চাচা শিখবো, জল খাবার শিখবো না নাস্তা শিখবো, চান শিখবো না গোসল শিখবো, না ওইসব হইব না। যে পাপ মমতা ব্যানার্জি চাপিয়ে দিয়ে গেছো এবং যেটার জন্য দুর্নীতি করেছে আপাতমস্তক, তোমার পুরো শিক্ষা দপ্তর জেলে গেছে, সেই শিক্ষার জিনিসটা পুরোপুরি চেঞ্জ হবে। আমরা ছোটবেলা থেকে যে শিক্ষা পেয়ে এসেছি, যেটা বাংলার প্রকৃত শিক্ষা, সেটা ফেরত আসছে। অর্থাৎ মমতা ব্যানার্জির এই যে ইসলামীকরণের একটা জায়গা রয়েছে, তুষ্টিকরণের চরম সীমা, ঢাকি সমেত 4 তারিখ বাংলার মানুষ তার বিসর্জন করেছে, এবার তার ফলটা ফলতে শুরু করেছে। কাঁদো মমতা ব্যানার্জি কাঁদো, তোমার জন্য অনেক কান্না এখনও বাকি আছে। যেমন আজকে দিল্লিতে গিয়ে শুভেন্দু অধিকারী কাঁদিয়ে ছেড়ে দিয়ে চলে এলো। গত কদিন ধরেই শুনছিলাম অনেক ভাড়ামি, এই যে এনসিপিআই হয়েছে, ভালো তৃণমূল, আবারও এটার বিরুদ্ধে আমি ব্যক্তিগতভাবে আছি, কিন্তু যখনই ওই 2/3 মেজরিটির একটা ব্যাপার রয়েছে, অ্যামেন্ডমেন্টের ব্যাপার রয়েছে, সো না চাইলে ওটা মেনে নিতে হবে। কিন্তু মূল ব্যাপার যেটা হচ্ছে মমতা ব্যানার্জিকে দাবার চালে নাস্তানবুদ করা, সেটা শুভেন্দু অধিকারী করে দেখিয়ে দিলেন। গত কদিন ধরেই আমরা ভাড়ামি দেখছিলাম, সৌগত রায়কে দিয়ে বলানো হচ্ছিল 3 জন সাংসদ আছে না, তারা নাকি ফেরত আসছে মমতার কাছে, তারা সব বুঝে গেছে, সব জানতা বাবা ঠাকুরের মতো বলে দিয়েছিলেন। তারপর যখন দেখলেন যে ওই শুভেন্দু অধিকারীর কেসের মতো আবার ঠাটি একটা রাজনৈতিক থাপ্পড় খেয়ে গেছেন, আমার না আগে থেকে বলা উচিত হয়নি, আমার আগে থেকে বললে এরা সব পুলিশ দিয়ে ব্যাপারটাকে ঘেঁটে দিচ্ছে। তো সেখানে যখন পুলিশ দিয়ে ব্যাপার ঘেঁটে দিচ্ছে, তাহলে আর একটা ভাঁড় কুণাল ঘোষকে দিয়ে সকাল থেকে এইসব বাতলামি কী চলছিল মমতা ব্যানার্জি? ঋতব্রতের সঙ্গে যারা আছে সেখান থেকে 55 জন এমএলএ ফেরত আসছে, এই এনসিপিআই যারা গেছে সেখানে মাত্র 3 জন সাংসদ পড়ে থাকবে, 17 জন সাংসদই ফেরত চলে আসছে। অনেক তো ফুটো মস্তানি ডায়লগ শুনলাম। তারপর আলটিমেটলি কি দেখলাম? শুভেন্দু অধিকারী দিল্লি গেলেন, বৈঠক করলেন এবং শেষে বললেন গুনে নিন 1 2 3 4 করে যাদের গোনার আছে গুনে নিন, সবাই একসঙ্গে আছে, সবাই এনসিপিআইতে আছে, সবাই এনডিএকে সাপোর্ট করবে। আবারও বলছি, এই ভালো তৃণমূল কনসেপ্টকে মেনে নিতে পারছি না, কিন্তু শুভেন্দু অধিকারী যখন ইচ্ছে যেমন ইচ্ছে এই রাজনৈতিক থাপ্পড়টা মমতা ব্যানার্জির গালে বসিয়ে দিচ্ছেন, আর মমতা ব্যানার্জি ভ্যাবলার মতো বসে বসে দেখছে আর ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে, হাত পা ছুঁড়ছে, সেটা দেখে খুব আনন্দ লাগছে। যেমন এইটার পরই ওই যেখানে বলেছে যে আমার রয়্যালটি দিচ্ছে না, সেখানেই বলছে যে পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছে। তো পুলিশ দিয়ে ভয় দেখানোর বড় বড় ডায়লগ মারছো মমতা ব্যানার্জি, এই কাজটা তো তুমি করতে। মমতা ব্যানার্জি তুমি ক্ষমতায় আসার পর কিভাবে পুরসভাগুলোকে দখল করেছিলে, কিভাবে গ্রাম পঞ্চায়েতগুলোকে দখল করেছিলে, একটার পর একটা নির্বাচনে জিতেছো, বাংলার মানুষ জিতিয়েছে, চুরিচামারি করেছো সেটা অন্য কথা, এসআইআর না হলে বুঝতেই পারতাম না ছাপ্পাবাজিটা কোন লেভেলের করো। কিন্তু সেই ধাপ্পাবাজির পরেও যে কটা বিরোধীরা জিতেছে তাদেরকে হয় পুলিশের ভয় দেখিয়েছো, নয় টাকার লোভ পদের লোভ এইসব দেখিয়ে নিয়ে গেছো, নির্লজ্জের মতো করেছো, আর আজকে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছো যে আমার দলকে কেন এরকম ভাঙিয়ে দিচ্ছে। আর এদিকে শুভেন্দু অধিকারী আর একটাও খুব সুন্দর থাপ্পড় দিয়েছে, এটারও দরকার ছিল। ওই মমতা ব্যানার্জি কিছু চটি চাটা অফিসারকে নবান্নে এন্ট্রি করে রেখে দিয়েছিল, যারা বেসিক্যালি নবান্নে বসে মমতার চটি চাটত আর রাজ্যটার সর্বনাশ করে ছেড়ে দিত। গোটা রাজ্যটাকে তৃণমূল যে লুটে পুটে খেয়েছে না, দুর্নীতির আখড়া করে ছেড়েছে ওই মালগুলোর জন্য। মমতা 2021-এর আগে বলেছিল না, আমাকে একবার জেতান, ডবল চাকরি পাবেন, ডবল বেতন পাবেন। তো সেই ডবল চাকরি ডবল বেতন হয়েছিল, কিন্তু কিছু ভাঁড় মার্কা ওই অফিসার আর কিছু আমলার জন্য। মমতার চাপলুসি করতো আর রাজ্যটাকে শুষে খেত, ছিবড়ে করে দিত, 2 হাতে কামিয়েছে, তাদের নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। এবার সেই টাইম পিরিয়ডটা শেষ হয়েছিল, কিন্তু শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে বলেছে যে এখনও নো এন্ট্রি। অর্থাৎ মমতা যেটা প্ল্যান করে রেখেছিল এই মালগুলোকে দিয়ে এই নতুন যে রাষ্ট্রবাদী সরকার হয়েছে তার প্ল্যান প্রোগ্রাম ঘেঁটে দেবে, সেইটাকে এবার কিন্তু পুরো ক্লিন আপ সিস্টেম চলছে। কিন্তু তার থেকেও বড় যেটা সব থেকে ধাক্কা হতে চলেছে সেটা হচ্ছে একসময় যে সো কল্ড মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে বাঁচিয়েছিল সেই প্রশান্ত কিশোরের এন্ট্রি হতে চলেছে খুব সম্ভবত বাংলাতে।
কালকে যারা দুহাত তুলে লাফাচ্ছিল বাঁকিপুরে প্রশান্ত কিশোর জিতে যাওয়ার পরে, নতুন বাবা পেয়ে গেছিলো, রাজনৈতিক বাবা পেয়ে গেছিলো, যার প্রশান্ত কিশোর এসে গেছে, দেখো বিজেপিকে কীরকম নাকা নিচোবানি খাইয়েছে, সেই প্রশান্ত কিশোর যে বাংলায় এবার গেম খেলতে চলেছে এটা বোধহয় এরা কেউ ভাবতে পারেনি। ফলে মমতা অভিষেক সবার মুখে পড়ে গেছে কুলু, কীরকম গেম হতে চলেছে। দেখুন, এই প্রশান্ত কিশোরকে 2019-এ যখন ল্যাজে গোবরে হয়ে গিয়েছিল, মমতা যায় হয়ে গেছে, তখন অভিষেক নিয়ে এসেছিল বাংলায়। আর তারপর অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকে গেছে, তৃণমূলের সংগঠনে ঢুকে গেছে। বাংলার সবটা প্রশান্ত কিশোর খুব ভালোভাবে জানে, কোন তৃণমূল নেতার কি দোষ রয়েছে, কিসে সে কাজ করে, কোন ব্যাপার, কোন ইকুয়েশন, সব কিছু এর কাছে ক্লিয়ার হয়ে গেছে। আর এখন মমতার তৃণমূল যেভাবে ল্যাজে গোবরে হয়ে রয়েছে, একদিকে ঋতব্রতরা ভেঙে গেছে, একদিকে কাকলিরা ভেঙে গেছে, অন্যদিকে বাকি যারা রয়েছে তারা এদিক ওদিক ছিটকে যাচ্ছে। ওই কি ডিম ভাদুরিনি কি একটা আছে না ওদের, কিছুদিন আগেই ডিম থেরাপি খেলো স্বপ্না ভাদুরি, সেই মালগুলো এখন আবার নতুন একটা পার্টি চলে গেছে, সেখানে গিয়ে আবার যেটুকুনি তৃণমূলে পড়ে আছে সেখানটাকে নিয়ে যাচ্ছে। মমতার তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, দুর্নীতিতে অভিষেক ঘিরে যাচ্ছে। ফলে তৃণমূলের এখন হয়ে গেছে খুব অবস্থা। এরা ভেবেছিল বিজেপিতে এন্ট্রি হয়ে যাবে, বিজেপি ক্ষমতায় এসছে, বিজেপি করব, কিন্তু বিজেপি নিচু তলায় অন্তত এখনও ভালো তৃণমূল খুঁজে পায়নি, সেটা করেনি। লুকিয়ে চুরিয়ে এখানে ওখানে হচ্ছে, কিন্তু আগামী দিনে যদি ধরা পড়ে সেগুলোকেও লাথ মেরে বার করে দেবে। ফলে আলটিমেটলি তোলাবাজ মালগুলো করবেটা কি? এরা তো মমতার আমলে চুরি দুর্নীতি ছাড়া অন্য কিছু করতে পারেনি, আগামী দিনে এদের অন্য কিছু করার ক্ষমতাও নেই। সুতরাং এদের একটা নতুন রাজনৈতিক আশ্রয় দরকার। আর তাদেরই একটা বড় অংশ নাকি প্রশান্ত কিশোরকে এবার ওই রাজনৈতিক বাবা হিসেবে দেখে নিয়ে বাংলায় এন্ট্রি নিতে বলছে। যে তৃণমূল তো গন কেস, মমতা অভিষেক কবে বাইরে আছে কবে জেলের ভেতরে আছে কেউ জানে না। এই অবস্থায় সিপিএম বা কংগ্রেসের সারা রাজ্যে কিছু নেই, সিপিএমও সেইভাবে যাওয়ার মতো জায়গায় নেই। সুতরাং আপনি এখানে আসুন, আমরা বিজেপির একটা বিকল্প আপনাকে চাইছি। তো এমনিই তো মমতার ফান্ড গেছে, প্রতীক দুদিন বাদে চলে যাবে, সেই জায়গায় যদি প্রশান্ত কিশোরের এন্ট্রি হয়ে যায়, মমতার আম ছালা তো সব গেল, তখন কান্নাকাটিটা কোন লেভেলের হবে শুধু সেটা ভাবছি। আর মনে মনে এই দিনটার জন্য অপেক্ষা করে আছি যে মমতা ব্যানার্জি, তোমার জন্য বাংলার লক্ষ লক্ষ ছেলে মেয়েকে চোখের জল ফেলতে হয়েছে, রাস্তায় বসিয়ে রেখেছো, লক্ষ লক্ষ মায়ের কোল খালি করেছো, হাজার হাজার দিদির সিঁথি থেকে সিঁদুর মুছে দিয়েছো, বহু মানুষকে অকারণে অত্যাচার করেছো। এতগুলো দীর্ঘশ্বাস আছে না, এই জীবনেই তোমাকে পাপ পুণ্যের হিসেবটা মিটিয়ে যেতে হবে। তাই এখন থেকে এত বুক চাপড়ে ছটফটিয়ে কেঁদে লাভ নেই। এখন অনেক কান্নাকাটি, অনেক যন্ত্রণা পাওয়া তোমার বাকি আছে, সবটা দেখো। এখনই সব চোখের জল শুকিয়ে ফেললে সেই দিনগুলো কি করবে মমতা ব্যানার্জি, শুধু সেই কথাটা ভাবো। কি বলবেন মমতা ব্যানার্জির এই যে হাল হচ্ছে এখন সেই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।